গুড ইভিনিং লিভি পিপিতে সবাইকে স্বাগত। হোপফুলি সবাই ভালো আছে, সুস্থ আছে, অবশ্যই বেঁধে বেঁধে আছে। সকালবেলা দুটো, কালকে রাতে আমার আসলে প্রবাসীর শ্রাদ্ধ বাড়ি নিয়ে ভিডিও করা উচিত ছিল, তো কালকে হয়নি। আজকে সকালে দিয়েছি, তোমরা দেখো প্লিজ। আশা করি পয়েন্টেই কথা বলেছি, প্লিজ দেখো। আর তার সাথে ভাও হিসাবে পাচ্ছি প্রবাসীর যারা চামচাকাম দালাল, তাদের ঔদ্ধত্যপূর্ণ ব্যবহার। তারা ঔদ্ধত্যপূর্ণ ব্যবহার আমাকে সহ আমার সহ ক্রিয়েটার্সদের করে যাবে, আমরা মুখ বুঝে সহ্য করে যাবো, যেন দোষ সব আমাদের। সেটা হয় না। আমি একজনকে কমেন্টসে লিখেওছি, আঘাত করলে প্রত্যাঘাত নিশ্চয়ই থাকবে। ভালোভাবে কমেন্টস, নেগেটিভ কমেন্টসও খুব সুন্দরভাবে বলে বোঝানো যায়। যেমন আমি সকালে যে ভিডিওটা করেছি, সেখানে প্রবাসী মেজ ভাসুরকে সম্পর্কে আমি যেটা বলেছিলাম যে উনি শরীর মানে দেহচর্চা নিয়ে ব্যস্ত থাকেন, সেই জন্য বাড়ির দিকে ওনার একটা ধ্যান থাকে না। সেটা প্রবাসীর মামার ভিডিও থেকে আমি জানতে পারি। তো আমারই ভালোবাসার একজন ভিউয়ার্স, সে আজকে জানিয়েছে যে উনি আসলে একজন ফিজিওথেরাপিস্ট। যাই হোক, ওইটুকু কারেকশন করে নিলাম। ভুল হলে বা আমরাও তো অনেকগুলো ভিডিও দেখে তারপর ভিডিও করি, হতেই পারে ভুল, মানুষ মাত্রই ভুল হয়। কারেকশন ডেফিনেটলি করবো। আশা করি আমার প্রবাসীকে নিয়ে যে ভিডিওটা সকালে করেছি দেখবেন, ভালো লাগবে। আজকে যে ভিডিওটা, সেটা এখন যেটা করতে যাচ্ছি, তার আগে বলে লিভি উইথ সবাইকে স্বাগত। ইন্ট্রো দিয়েছিলাম কি বলে নি। যাই, সবাই আশা করি ভালো আছো, সুস্থ আছো, অবশ্যই বেঁধে বেঁধে থাকো। এবং এখনই হচ্ছে প্রপার টাইম বেঁধে বেঁধে থাকার। যে বার্তাটা আজ ইনসাইড আউটে সৌহার্দ্য দিল, মনটা এখানটা ছুঁয়ে গেল। হ্যাঁ, সৌহার্দ্য ভুল হলেও আমি সমালোচনা করেছি। যখন ঠিক বলে, ভালো বলে, তখন না বলে বলা যায় না। আজকের ভিডিওটা ছিল সৌহার্দ্য একদম লাস্ট পার্টে, যে একেবারে মূল্যবান মতামত বর্তমান পৃথিবীতে যে সিচুয়েশন, তথা আমাদের দেশ তথা আমাদের রাজ্যে যে সিচুয়েশন চলছে, সেটার উপর যা সুন্দর বললো সে, মানে মাইন্ড ব্লোয়িং। আমার খুব হাসি লাগলো। এইরকম একটা সিচুয়েশনও সৌহার্দ্যকে কটাক্ষ করা হচ্ছে। কি এবার তো তোর হসপিটাল, তোর ইয়েটা কি বলে, হোটেল বন্ধ হবে, কি আনন্দ না। আমি এই সাইকোলজির মানুষদের খুব বেশি করে দেখছি, অন্যের বিপদে দুর্দান্ত মানসিক আনন্দ পায়। অন্যরা ভালো থাকলে হিংসায় জ্বলে যায়, একবারও ভাবে না যে ওই জায়গাটা চেষ্টা করি আমিও রিচ করতে পারি কিনা, আমিও অ্যাচিভ করতে পারি কিনা। আজকে সৌহার্দ্য আউট অ্যান্ড বিয়ন্ডের মতো দুটো হোটেলের মালিক এবং দুটো কাপড়ের দোকান অর্পিতা, তাদের কাপড়ের যে বুটিক বা পেজ, সেটাও হ্যাক হয়ে যাচ্ছে। শুধু হ্যাক না, সেখানে থ্রেড দিচ্ছে, মেটা থেকে নাকি থ্রেড দিচ্ছে যে যতবার তোমরা বিজনেস ওরিয়েন্টেড কোনো মেসেজ এখানে আপলোড করো, ততবার আমরা ডিলিট করে দেবো। মানে একদম কনফিডেন্টলি বসে আছে। অর্পির কোনো কিছু আপলোড হলে ওরা সেটা 2-3 মিনিটের মধ্যেই সেটাকে ডিলিট করে দিচ্ছে। বিজনেস পেজ একটা, সেই একটা টেনশনের মধ্যে ওদের দিন কাটছে। ওরা সদ্যই থাইল্যান্ড থেকে সোমবারের দিন ফিরেছে। সেখানে গিয়েই অতটা যুদ্ধটা যখন প্রথম শুরু হচ্ছে, অতটা মানুষ বুঝতে পারেনি যে এরকম গ্যাসের ক্রাইসিস হবে। আর এই ক্রাইসিসটা সব থেকে বেশি যেটা ওপর প্রভাব ফেললো, সেটা হচ্ছে এই হসপিটালিটি ম্যানেজমেন্টের উপর। যাদের ছোট বড় যারা এই বিজনেস করে, হোটেল ব্যবসায়ী যারা, তাদের উপর ম্যাক্সিমাম প্রভাবটা ফেললো। আমি একটু আগে বেরিয়েছিলাম, আমার এই স্বভাব নেই তো মুখের সামনে ক্যামেরা ধর, আমি একদম পারি না। নিজেও রাস্তাঘাটে করতে পারি না, অন্যজনের দিকেও ক্যামেরা ফোকাস করতে পারি না। তো বিশেষ কাজে আমি বেরিয়েছিলাম, তো আমার কতগুলো মানুষের সাথে কথা বললাম। তারা বলছে, একজন বলছে সে একজন চপ ব্যবসায়ী, রাস্তাতেই বসে, 19 কেজি তার সিলিন্ডার এই রানিং চলছে, কিছু খরচ হয়ে গেছে। বলছে, দিদিভাই যদি এইটা শেষ হয়ে যাওয়া, এটা দিন 20 বড় যাবে, 15, তার মধ্যে যদি এই সিচুয়েশন কন্ট্রোলে না যায়, দিদিভাই আমরা বাড়িতে বসে যাবো, আবার
আবার সেই কোভিডের কথা মনে পড়ছে। একজন মুড়ি বিক্রেতা, সে আমার পাড়ারই ছেলে, সে আমাকে বলছে, আন্টি ছোট আমি কি করব, আমাকে বলছে কেওয়াইসি না দিলে হবে না, কিন্তু এরকম তো কখনো নিয়ম ছিল না, আমার তো সব দেওয়া আছে। নিয়ম ছিল না সেটা যেমন ঠিক, কিন্তু আমি তো সবই দিয়ে রেখেছি, কিন্তু আমাকে গ্যাস অফিস থেকে ফিরিয়ে দিচ্ছে, আমাকে সিলিন্ডার দিচ্ছে না, আমার একটা সিলিন্ডার শেষ আর একটা মধ্যপথে আছে। খুব কষ্ট লাগছে। সব থেকে বেশি মুড়ি বিক্রেতা, সে অন্য জায়গা থেকে মুড়ি এনে বিক্রি করছে, সব ওর থেকেও এফেক্টেড বেশি হচ্ছে যার রুজি রোজগার ওই পথের ধারে বসে চপ বিক্রির মধ্য দিয়ে যার প্রতিনিয়ত রুজি রোজগার, তার রুজি রোজগারের উপর এবার টান পড়লেও করতে পারে। তো সেরকম যারা সৌহার্দ্যকে হিট করছো, বেশ হবে তোমার ব্যবসা বন্ধ হয়ে যাবে, কি হবে ও ব্যবসা বন্ধ হয়ে গেলে কি ও খুব গরিব হয়ে যাবে না কি হবে, হিংসে করে কি লাভ, এইটা চিন্তা করতে পারছো না যে আজকের যুগে দাঁড়িয়ে বা বর্তমান অবস্থার দাঁড়িয়ে সৌহার্দ্য দুটো দোকান মিলিয়ে অন্তত 30 জন থেকে 40 জন এমপ্লয়কে কর্মসংস্থান দিয়েছে। এইরকম ভিডিও আমি আগেও একটা করে গেছি, কর্মসংস্থান দিয়েছে। তারা সৌহার্দ্যর মুখের দিকে তাকিয়ে তাদের সংসার চালাচ্ছে, সৌহার্দ্য তাদের অন্নদাতা। আজকে যদি সৌহার্দ্যর ব্যবসা বন্ধ হয়ে যায় তাহলে তাদেরও রুজি রোজগার বন্ধ হয়ে যাবে। সৌহার্দ্য যে ক্ষতিটা হবে নমিনাল ক্ষতি, কিন্তু মাস মাইনে করা ওই কর্মচারীগুলো যে পথে বসবে তাদের যে বাড়ির হাল হবে সেটা খুব খুব চিন্তার বিষয়। সেটা তোমরা ভাবলে না? এই দুঃসময় কোথায় বলবে, একটা প্ল্যান দেবে যে সৌহার্দ্য ভাই তোমার তো দুটো হোটেল ব্যবসা আছে, তুমি এইভাবে করো, তাহলে তোমার বিজনেস ছাঁটাই লোক ছাঁটাইও হবে না, তোমার ব্যবসাটাও রানিং থাকবে। সুবুদ্ধি দাও, ক্রুশিয়াল টাইমে সুবুদ্ধি দাও। সুবুদ্ধি না দিয়ে কিছু শ্রেণী মানুষের খুব ডামাডোল আনন্দ হচ্ছে যে এবার সৌহার্দ্য বিজনেস কি হবে, সৌহার্দ্য কি একজন রাস্তায় গড়াগড়ি খাবে? ও থাইল্যান্ড ট্যুরে গেছে, ওকে বলে আর কত ঘুরবে আর কত পয়সা করবে, ও তো লোকের কাছ থেকে ধার করে যায়নি, ও নিজের যোগ্যতায় গেছে। ওকে কোনো এক কোম্পানি স্পন্সর করেছে, গেছে, সো হোয়াট, সেই জায়গাতেও পৌঁছেছে। আমি গেলে তো আমাকে স্পন্সর করবে না, আমাকে আমার নিজের টাকা করে খরচ করে যেতে হবে, কারণ আমার সেই যোগ্যতা নেই। সৌহার্দ্যর জায়গা পৌঁছানোর মতো আমার যোগ্যতা নেই, কারণ আমি ওরকম বিজনেসম্যান বা কোনো কিছুই নয়। আমরা সাধারণ এমপ্লয়, সাধারণ এক চাকরিজীবীর স্ত্রী, আমাদের ওসব সুযোগ সুবিধা নেই। কিন্তু যে সুযোগ সুবিধা যদি কারো থাকে বা পেয়ে থাকে, আমি তাকে হিংসা করবো, কারণ আমি বরং চেষ্টা করি যে সৌহার্দ্য যেরকম ইউটিউবার হয়েছে এরকম দেখি হওয়া যায় কিনা। জীবনেও হবো না, তবুও চেষ্টা করতে হতে কি, তা তাকে আমি কুবুদ্ধি দেবো কেন? যেটা খারাপ সেটা বলবো। সেটাও সৌহার্দ্য খুব সুন্দর বলেছে যে নেগেটিভ কমেন্টস মানে খারাপ নয়। আমরা যখন কোনো কিছু ভিডিও দিই বা কোনো কিছু ফটো দিই তখন আমরা বুঝে যাই এটা নিয়ে ট্রোল হতে পারি। কেন বললো? এই যে অর্পি থাইল্যান্ড থেকে যে ফটোটা দিয়েছে সুইমিং কস্টিংয়ের যেটা করেছে সেটা প্রচণ্ড দৃষ্টিকটু লেগেছে, যেটা আমি আমার ভিডিওতেও বলে গেছিলাম। সেখানে খুব নেগেটিভ কমেন্টস এসছে যে তুমি এইভাবে বসে আছো বিচেতে, তোমার বাবা শ্বশুর সবাই তো দেখছে, তোমার বাড়ি পরিবারে তাদের কি তারা কি ভাবছে, তুমি তো সকল মডেল নও, তুমি তো কারোর বাড়ির বউ, কারোর কোনো বাড়ির মেয়ে। কোনো অ্যান্সার ব্যাক করেনি ওরা, কারণ ভুলটা ওদেরই হয়েছিল। সেটা সৌহার্দ্য বললো, আমরা শিখি। যেমন থাইল্যান্ডে আসলে এয়ারপোর্টে সৌহার্দ্য চিৎকার করে করে কথা বলেছে, সেই সম্বন্ধেও বলেছে যে এত চিৎকার করছো কেন এয়ারপোর্টে, বলে আমি সেটা কারেকশন করে দিয়েছি। নেগেটিভ কমেন্টস মানে, এটা যে খুব ভালো লাগলো যে নেগেটিভ কমেন্টস মানে আমাদের কিছু বলছে, সেটা সবগুলো যে গ্রহণযোগ্যতা থাকবে না তা নয়, গ্রহণযোগ্যতা প্রচুর থাকে, যার থেকে আমরা নিজেদেরকে কারেকশন করি। এইখানটায় ছুঁয়ে গেছে সৌহার্দ্যের কথাটা, জাস্ট এইখানটায় ছুঁয়ে গেছে। সবাই সেটা ভাবে না, সবাই ভাবে নেগেটিভ কমেন্টস করছে মানে ও আমার ক্ষতি যাচ্ছে না। এবং ভিউয়ার্সরাও তাই কুটকাচারি করতে বসেছে, কন্ট্রোভার্সি ক্রিয়েটার্সরা কুটকাচারি করতে বসেছে না। যে আমি সকালের কথাটা বলেছি, যেটা ওরা ব্লগাররা দেখায় পাবলিশ করে সেটা নিয়েই আমরা ক্রিটিসাইজ করি, কারণ পার্সোনাল লাইফ ভিতর থেকে জেনে এসে ক্রিটিসাইজ করি না। তো এখানে আমাদের কোনো ফল্ট থাকে না।
সৌহার্দ্যকে যে হিংসে করে যে লিখেছে বলে সৌহার্দ্য এই উত্তরটা দিয়েছে, সেখানে একজন একটা খুব সুন্দর কমেন্টস করেছে, আমার খুব ভালো লেগেছে তার কমেন্টসটা। মহেশ্বেতা মজুমদার, present through Sohardo, it's a riskless situation all over. It's really difficult time for all business, especially hospitality industry. Small to star restaurant hotels are going through same situation, যেটা আমি একটু আগেই বললাম। Really hope this global crisis ends soon. হ্যাঁ, নিশ্চয়ই খুব শীঘ্রই কাটবে। তবে একটা জিনিস যখন গন্ডগোল পাকায় তখন সেখান থেকে রেগুলারাইজ হতে একটু তো সময় নেবে। যে প্রবলেমটা হলো, যে ডিস্টারবেন্সটা তৈরি হলো, সেই ডিস্টারবেন্স থেকে রেগুলারাইজ হতে একটু তো টাইম নেবে, এবং সেই টাইমের জন্য প্রত্যেককেই সাফার করতে হবে। Really hope this global crisis ends soon. Okay. As a normal powerless human being, the least can we do is a trying but positive, which is hard at such situation, but again we are human and we can try. Exactly. আমরা মানুষের পাশে দাঁড়াতে পারি, এইভাবে দাঁড়াতে পারি। আমার যদি সাফিসিয়েন্ট, আমার পরিবার কতটুকু দেখতে হবে, হয়তো আমার 3-4টে সিলিন্ডার আছে, আমি দেখছি আমার পাশে এমন একজন মানুষ আছে যে রিয়েলি ক্রাইসিসে পড়েছে, আমার অতগুলো সিলিন্ডার বাড়িতে না রাখলেও চলবে, আমি তাকে দিয়ে দিই হেল্প। এই ক্রাইসিসের টাইমে হেল্প অ্যাটিটিউডটা সর্বাগ্যে রাখা উচিত। এটাও মাথায় রাখতে হবে, কত বৃদ্ধ বৃদ্ধা হোম ডেলিভারির ওপর নির্ভরশীল, যারা উঠে রান্না বান্না করার ক্ষমতা নেই। এই ক্রাইসিসে সেই হোম ডেলিভারিও বন্ধ হয়ে যেতে পারে। আমার বাড়ির পাশে যদি দেখি একটা কোনো বৃদ্ধাশ্রম আছে যেখানে 3 বেলা 4 বেলা রান্না হচ্ছে বৃদ্ধাদের জন্য, গ্যাসের অভাবে তারা কিছু খাবার দিতে পারছে না, আমার তো মনে হয় যে আমি গিয়ে একটা সিলিন্ডার তাকে দিয়ে আসি, আপনি চালান, যে কদিন হোক চলুন। এভাবে প্রত্যেকের অসুবিধা সুবিধা বুঝে যদি হেল্পিং অ্যাটিটিউড নিয়ে এগিয়ে আসে, তাহলে যে কোনো ক্রুশিয়াল টাইম আমরা পেরিয়ে আসতে পারি। আমরা কিন্তু কোভিড থেকে এটা শিখেছি। রেড ভলেন্টিয়ার্স তৈরি হয়েছিল কিন্তু কোভিডে, এরকম প্রচুর রেড ভলেন্টিয়ার্স যেমন ছিল, সেরকম প্রচুর মানুষ, স্বেচ্ছাসেবী সংস্থা সে সময় তৈরি হয়েছিল, যারা সত্যি এগিয়ে গিয়েছিল, নিজের প্রাণের ঝুঁকি নিয়েও এগিয়ে গিয়েছিল। তো এরকম অতটা ক্রুশিয়াল সিচুয়েশন না হলেও বর্তমান সিচুয়েশনটাও যথেষ্ট ক্রিটিক্যাল। এখানে অপরকে আঘাত দিয়ে নিজের চিত্ত শান্তি ছাড়া আর কিছু হয় না। আমাদের এই মোটোটা থেকে বেরিয়ে আসতে হবে, অন্যকে আঘাত করব। যদি ভুল কিছু দেখায়, যদি ভুল কিছু বলে, তবে সেটা ক্রিটিসাইজ করব। সৌহার্দ্য তো ভুল কিছু দেখায়নি, সৌহার্দ্য তো এই ক্রুশিয়াল টাইমে এসে দেখায়নি যে দেখো আমার আউট অ্যান্ড বিয়ন্ডে 600 লোক বসে কাঁদছে, দেখায়নি। সে ওরিড যে আমাকে কালকে সকালে গিয়ে রেস্টুরেন্টটা বন্ধ করে দিতে হয়, আমি কি জবাব দেবো? আমার যে সাবঅর্ডিনেট, আমার স্টাফেরা রয়েছে, আমার যে টিম আছে, আমি টিমের কাছে কি জবাব দেব? তারা তো আমার ওপর নির্ভরশীল। সিম্প্যাথি আসে না সিম্প্যাথি। কাউকে বিলাসবহুল ভাবে থাকতে দেখলেই জেলাসি তৈরি হয়ে যায়। জানি না এটা যুগের পরিবর্তন নাকি মানুষের কেন এত হিংস্র বা অ্যাগ্রেসিভনেস কেন এত বেশি, কিছুতেই বুঝতে পারি না। অনেক বোঝার চেষ্টা করি, কিছুতেই কোনো তল খুঁজে পাই না। আজকের ভিডিওটা এই বর্তমান সিচুয়েশনের উপর তেমন সৌভাগ্য। জানি না তুমি আমার ভিডিও দেখবে কিনা ভাই, তুমি এত বড় একজন পার্সন, তোমার মাথার উপর ভীষণ টেনশন। আমি কিছু সাজেশনস তোমায় দিতে পারি। তোমাদের নিশ্চয়ই রিজার্ভ সিলিন্ডার আছে, থাকবে। সিচুয়েশনটা যদি আগামী 20-25 ডেজের মধ্যে ওভার হয়ে যায় তো ওয়েল অ্যান্ড গুড। আমার মনে হয় তোমরা ক্রাইসিস থেকে বেরিয়ে গেলে। যদি না হয়, যদি ব্যাপারটা লিঙ্গার করে, আমার এটা সাজেশন। আমি বিজনেস পার্সন নই, আর এই হোটেল ব্যবসা সম্পর্কে আমার কোনো ধারণা নেই। আমার নিজের বেসিক নলেজ থেকে কিছু কথা বলছি। সেটা হচ্ছে, তোমার
হোটেলে যদি 8-9টা আইটেম থাকে, সেখান থেকে শর্ট আউট করে 2-3টে আইটেম রাখো যেগুলো হয়তো বেক নির্ভর বেশি। বেক মানে তোমার ওভেন আছে। আমি যখন তোমার রেস্টুরেন্ট তৈরি হয় আমি দেখেছি তোমাদের বিরাট বড় বড় বেক ওভেন আছে, যেগুলো কারেন্ট ইলেকট্রিসিটির মাধ্যমে চলে। সেই আইটেমগুলোর ওপরে ফোকাস বেশি করো। সিলিন্ডার মানে ওপর ডিপেন্ডেন্ট, গ্যাস সিলিন্ডারের উপর ডিপেন্ডেন্ট যে আইটেমগুলো সেগুলোকে শর্ট আউট করে দাও। যদি 3-4টে ওই আইটেম থাকে সেগুলো একটাতেই না দাঁড় করাও। তাতে অ্যাটলিস্ট তোমার কোনো কর্মচারীকে বসাতে হবে না, তোমার রেস্টুরেন্টটা রানিং থাকবে, সেটাকেও ক্লোজ করতে হবে না। আর 3-4টে পারলে ইন্ডাকশান কিনে নাও, যেগুলোর ওপর খুব যদি কোনো একটা কেউ এসে বললো না দাদা আপনার দোকানে আমি ফ্রাই খাবোই খাবো, তোপসে মাছের ফ্রাই চাই, তাহলে মজুদ থাকলো তোমার ফ্রিজে, রেফ্রিজারেটারে মজুদ থাকলো, তুমি ইন্ডাকশানে সেগুলো করে দিতে পারবে। এগুলো ইফ নেসেসারি যদি আসে। বড় অর্ডার না নেওয়াই এখন ভালো, মানে বিয়েটি অনুষ্ঠান পার্টি, কারণ সেটা তুমি মেকআপ দিতে পারবে না, প্রচুর সিলিন্ডার বেরিয়ে যাবে। এটা এই কারণে বললাম যাতে তোমার মুখের দিকে তাকিয়ে যে এমপ্লয়রা দিন রাত্র এক করে তোমার হোটেলে কাজ করছে তাদের কর্মটা যাতে ঠিক থাকে, কর্ম যাতে না চলে যায়। কারণ বর্তমান যুগে কর্মসংস্থান একটা বিরাট বড় সমস্যা। হ্যাঁ, তো আমার মনে হয় এইভাবে যদি একটু অ্যারেঞ্জ করতে পারো, স্টাফ কাটুন না করে, সেটা তোমার জন্য মঙ্গল হবে। হোপ যে এই ক্রাইসিস আগামী 20-25 দিনের মধ্যেই ঠিক হয়ে যাবে। কারণ হয়তো আমেরিকা পিছনে হাঁটতে পারে, এরকমই একটা আবার শোনা যাচ্ছে। সত্যি মিথ্যা তো জানি না, নিউজ চ্যানেলের মাধ্যমে যেটুকু বুঝতে পারছি। তো এটা সবার জন্যই সেটা মঙ্গল। অলরেডি গ্যাসের দাম অনেকটাই বেড়ে গেছে, 60 টাকা করে বেড়ে গেছে পার সিলিন্ডার। প্রচুর ব্ল্যাক হচ্ছে আমাদের এই এরিয়ায়, প্রচুর ব্ল্যাক হচ্ছে, কোনোভাবে রোগা যাচ্ছে না সেটা। তো চারদিকে যে অরাজকতাটা আছে সেটা কাম্য নয়, সেখান থেকে আমাদের সবাইকে বেরিয়ে আসতে হবে, কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করে বেরিয়ে আসতে হবে। কাউকে হিংসে করে নয়, কাউকে ঠকিয়ে নয়, কাউকে গালাগালি দিয়ে নয়, কোনোভাবে নয়। এইটুকু বলার জন্য ভিডিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, অবশ্যই বেঁধে থেকো, আমার সাথে থেকো, পাশে থেকো। আমি সেভাবে রেগুলারলি ভিডিও তো অত দিই না, কখনো কখনো হয়েছে, যেমন আজকে 3টে ভিডিও হয়ে গেল। প্লিজ ভিডিওগুলো একটু দেখো, অনেকটা কষ্ট করে করি ভিডিওগুলো। কষ্ট মিনস আমি টাইম বের করাটাও আমার কাছে খুব ডিফিকাল্টি, যাও করে বার করে করি। প্লিজ তোমরা সাথে থেকো, পাশে থেকো। লাভ ইউ অল।